যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি। একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। মামলা তদন্তে রংপুরে বিশেষ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ জুলাই বিপ্লবে কুড়িগ্রামের আহতদের। নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা। ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি। দখলে ১,৪০০ বিঘা জমি। মামলা করার ঘোষণা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী না হয়ে দেশের ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যদিকে সংকট সমাধানে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সংগঠনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। এখন যে অস্থিরতা বিরাজ করছে, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে তার আগে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। একই দিন দুপুরে যশোরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা ২০০ আসনে জয়ী হলেও এককভাবে নয়, গঠন করা হবে জাতীয় সরকার। আগামী দিনে বিএনপি যদি ৩০০ সিটের মধ্যে ২০০ সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আসতে ফেলে দেবে। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমির খসরু বলেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যুগপৎ আন্দোলনে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চিন্তার ব্যবধান থাকলেও একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশালে চরমোনাই পীরের বাড়িতে দুই দলের আমিরের সাক্ষাৎ শেষে সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি জানান। এদিকে নগরীতে দলের কর্মী সমাবেশে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। দেশের পট পরিবর্তনে বরিশালে ২ যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করল জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করে ফ্যাসিস্ট উপাধি পাওয়া শেখ হাসিনার সমালোচনা করেন। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। এর আগে সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেয়ার পর জামায়াতের আমির ছুটে যান চরমোনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি। ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে
ভালো কাজ করার তৌফিক দান করে। ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন দুই শীর্ষ নেতাই। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এক সপ্তাহের মধ্যে ২৫০০ সহ ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে। প্রমাণ ছাড়া তথ্য প্রযুক্তি আইনের মামলা তুলে নেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলেও জানান উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন করার বিষয়ে ১৯৭৮ সাল থেকে সাংবিধানিক নির্দেশনা থাকলেও ৪৭ বছরেও তা আলোর মুখ দেখেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং আইন করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। উচ্চ আদালতের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, বিচারপতি নিয়োগে ৬ সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। সো একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। দেশের ২৫ জেলায় আওয়ামী লীগ সরকার আমলে করা ২৫০০ গায়েবী মামলা চিহ্নিত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এসব মামলা এবং ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। সাইবার সিকিউরিটি আইনের অধীনে থাকা সব মামলাও প্রত্যাহারের কথা জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার বিচার এবং আগামী নির্বাচন আয়োজন সাংঘর্ষিক বিষয় হবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচার কাজের জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে। প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নেবে না বলেও জানান আইন উপদেষ্টা। দ্রুততম সময়ের মধ্যে আমাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে জুলাই গণহত্যায় জড়িতদের চিহ্নিত করা হবে। রংপুরে জুলাই আন্দোলনে শহীদদের হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। তদন্ত শেষে শুধুমাত্র জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। রংপুরের দ্বিতীয় দিনের মতো জুলাই গণহত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১১টায় রংপুর সিটি বাজার, রাজা রামমোহন রায় মার্কেট, সিটি পার্ক মার্কেট সহ আশপাশের এলাকা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের সদস্যরা। ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে দলটি। কথা বলেন শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটাই আশা করি যে ওনারা সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচারটাই আমরা চাই। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যেন বিচার পাই। আমরা এটাই প্রত্যাশা করতেছি। এই ইতিহাস যেন বিকৃত না হয়, ইতিহাস যেন সবার মাঝে চলে যায়, আমি এটাই চাই। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, আন্তর্জাতিক মান ঠিক রাখতে ডিজিটাল মাধ্যমে তদন্ত করা হচ্ছে সব হত্যার ঘটনা। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সে বিষয়েও তৎপর ট্রাইব্যুনাল। বাদী, বিবাদী এবং যিনি মৃত্যুবরণ করেছেন তার প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং এটা যাতে আন্তর্জাতিকভাবে আমাদের এই বিচার যাতে অত্যন্ত পরিষ্কারভাবে ট্রান্সপারেন্টলি প্রতিষ্ঠিত হয়। কারো বিরুদ্ধেই মামলা এসেছে সাথে সাথে ব্যবস্থা নিব এমনটা না, আর যদি ভুল হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা নিষ্ঠার সাথেই তদন্ত যাতে করে আমরা সেই ব্যাপারে তারা আমাদের হেল্প চাইলে আমরা করব। জুলাই বিপ্লবে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।
রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী আবু সাইদ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। তবে দীর্ঘ সময় কালক্ষেপণ করে জড়িতদের বিরুদ্ধে দায়সারা ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 3 কর্মদিবসের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে পুনরায় শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। তার অবৈধ সম্পত্তি অনুসন্ধানে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে অভিযান চালিয়ে তথ্য পাওয়া যায়। বেনজিরের সম্পত্তির সঙ্গে তথ্য বিবরণীর মিল না থাকায় মামলা করা হবে বলে জানান কর্মকর্তারা। দেশ ছেড়ে পালানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ অনুসন্ধানে মাঠে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপালগঞ্জে তার সাভানা ইকো রিসোর্টে অভিযানে যায় জাতীয় রাজস্ব বোর্ড। অভিযোগ রয়েছে 621 বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল এই রিসোর্ট ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। সাম্রাজ্য গড়তে স্থানীয় বাসিন্দাদের জমি দখল থেকে শুরু করে সব পথে হেঁটেছেন তিনি। অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার 15 সদস্যের প্রতিনিধি দল সরজমিনে রিসোর্টটি ঘুরে দেখেন। বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করে তারা জানান, বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে এই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানা গেছে। এসব সম্পত্তির খোঁজ করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এখানে সিভিল কনস্ট্রাকশনে কি পরিমাণ ব্যয় হয়েছে, ল্যান্ড পারচেজে কি পরিমাণ ব্যয় হয়েছে, সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো আরো ভালো বলতে পারবে। সেই তথ্যগুলো আমরা নিব, সেগুলো আমরা যাচাই করব। সাভানা ইকো রিসোর্টে 14টি কটেজ, 20টি পুকুর ও শিশু পার্কের সন্ধান মেলে। বর্তমানে রিসোর্টটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গোপালগঞ্জ। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ও সাংবাদিক মারধরের ঘটনায় 9 শিক্ষার্থীকে বহিষ্কার সহ 16 জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গত 16 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের 87তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। 2024 সালের 5 ফেব্রুয়ারি হলের সিট দখল নিয়ে ছাত্রলীগ নেতা আবু নাইম আবদুল্লাহ ও মাহফুজুর রাজ্জাক অনেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে 2 সাংবাদিকের ওপর হামলা চালায় দুপক্ষ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যেন আগামীতে একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। চালের ন্যায্য মূল্য নিশ্চিতে চলতি বছর দেশে 8 থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে 4,05,000 টন চাল আমদানির চুক্তি হয়েছে, যার 1.5 লাখ টন চাল বাংলাদেশে পৌঁছেছে। এর প্রভাবে মোটা চাল খুচরা পর্যায়ে প্রতি কেজি 5 টাকা পর্যন্ত কমেছে। মিয়ানমার থেকে আনা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে এসে দুপুরে চট্টগ্রামে কথা বললেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 3 থেকে 5 টাকা পর্যন্ত মোটা চালের যেটা আছে সেটা হয়তো আমি খাই না, ওটার দাম 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। দেশে বিশেষ করে স্থলপথে আসে ইন্ডিয়া থেকে দেশের উত্তরাঞ্চলে, ওইখানে আপনি উত্তরাঞ্চলের খবরগুলি নেন, যেসব দিয়ে আসে ওইখান থেকে আপনাদের পত্রপত্রিকাতে নিউজ আসছে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, এবং বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। প্রতিদিনই কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত কাছিম। 2 সপ্তাহে মারা গেছে 50টিরও বেশি কাছিম। স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে এসব জলচর প্রাণী। কক্সবাজার সমুদ্রের সোনারপাড়া উপকূল এই সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে 5টি মৃত সামুদ্রিক কাছিম। প্রত্যেকটির পেটে রয়েছে ডিম আর শরীরের বিভিন্ন স্থানে ফুটে উঠেছে
আঘাতের ক্ষতচিহ্ন। স্থানীয়দের দাবি, সমুদ্রে প্রতিদিন মাছ শিকারে যায় শত শত ট্রলার। এ সময় উপকূলে ডিম পাড়তে আসা এসব জলচর আটকা পড়ছে জেলেদের জালে। আর জেলেরা কাছিমগুলো নিরাপদে ছেড়ে না দিয়ে উল্টো আঘাত করে মেরে ফেলছে বলে অভিযোগ স্থানীয়দের। জালে যখন বাজে যায় ওনারা কি করে, ওখানে পা ভাঙিয়া দেয়, আবার খন্দার দিক গেজি মারে। তুই কিনারে আসি দেখছি, পুকুরের কাছতে দেখছি ওখানে সব কাছিমে কি ডিম আছে। কাছিমের ডিম পাড়ার স্থানগুলো নিরাপদ জোন করার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। নির্দিষ্ট জায়গায় যেখানে কাছিমে এসে প্রতিবেশী ডিম পাড়ে ওই জায়গাতে আমরা যদি একটি কাঁটাতারের বেড়া দিয়ে বা একটা নিরাপদ জোন ঘোষণা করতে পারি তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। গেল এক মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে জীবিত 10টি কাছিম থেকে সংগ্রহ করা হয় 1710টি ডিম। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূলে মারা যায় 110টিরও বেশি কাছিম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি। একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। এবং মামলা তদন্তে রংপুরে বিশেষ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ। জুলাই বিপ্লবে কুড়িগ্রামের আহতদের, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।